জানিয়ে আজকের হল্লাবোল শুরু করছি। আমি দেবাশিস চক্রবর্তী। এই রাজ্যে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি নেই, একজনও নেই। এরকমটা না বললেও অনুপ্রবেশকারীদের সেই অর্থে কোনো অস্তিত্বই বাংলায় নেই। এসআইআর করাটা সম্পূর্ণভাবে অযৌক্তিক, ভিত্তিহীন, মানুষকে ভয় দেখানো, আতঙ্ক সৃষ্টি করা এবং ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়া, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, যারা আসলে ভোটার তাদের সঙ্গে অনৈতিক ব্যবহার করা এবং বাঙালিদের প্রতি উপেক্ষা। বাঙালির অস্মিতা নষ্ট হচ্ছে বিজেপির জন্য। ঠিক এই ভাষাতেই তৃণমূল কংগ্রেস বারবার তার প্রধান শীর্ষ দুই নেতৃত্বের কথা আমি সবার আগে বলবো, কারণ যাদের অঙ্গুলি হেলন, যাদের গাইডলাইনে দলটা চলেছে, সেটা হচ্ছে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু এরা বলেননি, বিভিন্ন প্রচার মঞ্চে তারা হুঙ্কার ছেড়ে বলেছেন যে অনুপ্রবেশের নাম করে এসআইআর করছে বিজেপি এবং তাতে বাংলা এবং বাঙালির অস্মিতা নষ্ট হচ্ছে। এটাই তো বারবার করে বলেছেন। আজকে যখন এসআইআর শুরু হলো তখন হাকিমপুর, উত্তর 24 পরগনার বিভিন্ন বর্ডার, মালদা, মুর্শিদাবাদ সহ সমস্ত জায়গায় আমরা দেখেছিলাম যে একদল অনুপ্রবেশকারীর ভিড়। তারা টানা 15 দিন ধরে তারা বাংলাদেশে চলে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা করেছেন। তো আসুন, আজ কেন আমি এ কথা বলছি, আসুন আপনাদের কিছু ছবি দেখাই। এই যে ভিড়টা দেখছেন, এই যে ভিড়টা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ চলে যাওয়ার ভিড়। এটা গত 4-5 দিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষত গত 3 দিন বলতে পারেন খুব বেশি। একবার দেখাই, এই যে মানুষগুলোর ছবি আপনারা দেখছেন, এরা কেউ ভারতীয় নয়, এদের কাছে কোনো নির্দিষ্ট কাগজপত্র নেই যা প্রমাণ করে যে তারা ভারতীয়, এবং তারা কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর তারা পশ্চিমবঙ্গ সীমানা দিয়ে ভারতবর্ষে ঢুকেছেন। শুধু তা নয়, এই পশ্চিমবঙ্গ রাজ্যে শুধু সীমাবদ্ধ আছেন তা নয়, আপনারা চমকে যাবেন শুনে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন রাজ্যে তারা চলে গেছেন। কোথায় তারা গেছেন? উড়িষ্যা তারা গেছেন, ঝাড়খণ্ড তারা গেছেন, বিহার তারা গেছেন, আরও জানবেন কেরালা তারা গেছেন, কর্ণাটক তারা গেছেন, উত্তরের কিছু রাজ্যে তারা গেছেন। আর আপনারা শুনতেন না বারবার করে যে বাঙালির অস্মিতা নষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের মেরে ধরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করছে। বলতো কারা? তৃণমূল কংগ্রেস বলতো। তৃণমূল কংগ্রেসের নেতারা বলতেন, নেতা বলতেন, নেত্রী বলতেন, যুবরাজ বলতেন, সেনাপতি বলতেন, দিদি বলতেন। আজকে এদের মুখ থেকে খুব পরিষ্কার হচ্ছে, কেউ কেরালায় কাজ করত, কেউ বিভিন্ন রাজ্যে কাজ করত, তারা আজকে পশ্চিমবঙ্গে ফিরে এসছে এবং সরকার যে সুযোগ দিয়েছে তার মধ্যে তারা বাংলাদেশ চলে যাচ্ছে। আর আজও মনে পড়ে, খুব ভীষণ মনে পড়ে, আজ থেকে বছর 1.5 আগে দত্তপুকুরে এক ব্যক্তি খুন হয়েছিলেন। আমার নামটা মনে নেই, আমার মার্জনা করবেন। কিন্তু কেন এই ঘটনাটা বলছে? কারণ তার মুন্ডু কেটে খুন করা হয়েছিল। এখানকার যারা গেস্ট তাদের মধ্যে ম্যাক্সিমামই সব উত্তর 24 পরগনারই বাসিন্দা, তাদের মনে থাকবে সেই ব্যক্তির মুন্ডুটা কেটে একটা খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ইনভেস্টিগেশনে একজন বাংলাদেশি ধরা পড়েছিল, যে তাকে পাওয়া যাচ্ছিল না। কেন? কারণ সে বাংলাদেশ পালিয়ে গিয়েছিল। তার মানে এখানে আসা, খুন করা, রাহাজানি করা, ডাকাতি করা, গুন্ডামো করা করে তারা নিভৃতে বাংলাদেশে চলে যেতেন। কালকে থেকে কি শুনছি জানেন? কেউ 2000 টাকায়, কেউ 5000 টাকায়, কেউ 8000 টাকায়, কেউ 10,000 টাকায় এই ভারতবর্ষে এসছেন, দালাল মারফত এসছেন, কোনো কাগজপত্র লাগেনি, শুধুমাত্র টাকা। এবার আপনি প্রশ্ন করতে পারেন, যেটা তৃণমূলের স্বভাবসিদ্ধ প্রশ্ন ছিল, তাহলে বিএসএফ কি করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কিনা যে সীমানার নিরাপত্তা তো বিএসএফ এর দায়িত্বে, বিএসএফ কি করছে? কালকে একজনের বাইট আসলো যে টাকার পরিমাণ বাড়তো কমতো এই কারণের জন্য, কারণ একজন দালালের আন্ডারে 10 জন মানুষ কাজ করত। তারা সীমানাবর্তী এলাকায় ফলো রাখতো যে কখন কোন জায়গায় কাঁটাতারের বেড়া সরানো যায়, কোথায় বিএসএফ কখন নেই। তারা টহল দিতে দিতে আরেক পাশে চলে গেলে চট করে কাঁটাতারের নিচ থেকে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার একেবারে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে তারা কাজ করত। সায়েন্টিফিক ওয়েতে অনুপ্রবেশ চলতো ভারত আর বাংলাদেশে। চোরা কারবার, ফ্যান্সি ড্রিল, এগুলো তো আপনি ছেড়ে দিন, মানুষ পাচার করার কাজ চলতো। এরাই আজকে ফিরছেন। এই ছবিগুলো আমার সহকর্মীরা আপনাদেরকে দেখাচ্ছেন। এবার এরা কি বলেছেন 2-1 জনের বক্তব্য শোনাই, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে।
যে আমরা কি খবরের নামে বেখবর করে দিচ্ছি মানুষকে, নাকি সত্যি ঘটনা তুলে ধরছি? আসুন দু একজনের বক্তব্য শুনি একটু আগে। আগে এখানকার পরিস্থিতি কি ছিল? তৃণমূল সরকারের আমলে এখানে কি পরিবেশ? তৃণমূল সরকারের আমলে বহুত টর্চারিং করেছে। তৃণমূল সরকারের যারা নিচের তলার কর্মীরা বহুত টর্চার করেছে। বাংলাদেশ থেকে কি অনুপ্রবেশ বেশি হতো এই সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে? হয়েছে এখন কোথায় যাবেন আপনারা? বাংলাদেশ। আপনি কোন জায়গার বাসিন্দা? সাতক্ষীরা। বাংলাদেশের? কবে থেকে রয়েছেন এখানে? 3 বছর। কি করে আসলেন এখানে? পার হয়ে এসেছিলাম। হ্যাঁ, পার হয়ে এসেছিলাম ওই পার থেকে। লক্ষ্মীর ভান্ডার পান না, হ্যাঁ? আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। কিভাবে আসলেন? মানে চোরাই পথে আসলেন? হ্যাঁ, বাসাতে ছিলাম। হ্যাঁ, বারাসাতের কোথায় ছিলেন? নিবেদিতা বলে কি কাজ করতে তুমি? সুইপারি কাজ করতাম। কে তোমাকে কাজ দিয়েছিল? দিদি দিয়েছিল কাজ, কোন দিদি? টিএমসির নেতা তোর নাম কি তার? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো টিএমসি নেতা, তোমাকে কাজ কে দিয়েছিল? আমাকে দিয়েছিল আমাদের গ্রামের একটা লোক, নাম কি তার? মুজিবার মেম্বার। সে কি নাম? মুজিবার মেম্বার। কোন গ্রাম? জায়গাটার নাম কি? নিবেদিতা বললি। আচ্ছা, তারা জানতো তুমি বাংলাদেশের লোক? হ্যাঁ। তাও তোমার কাজ দিয়েছে? হ্যাঁ। কোন কোন ডকুমেন্টস বানিয়ে দিয়েছে? খুলনা। এখানে কোথায় থাকতেন? এখানে দমদম এয়ারপোর্টে কি কাজ করতেন? আমি হোটেলে কাজ করতাম। হোটেলে? কে কাজ দিল আপনাকে হোটেলে? আমাদের পাড়ার তো অনেক লোক যেত, আর একটা হিন্দু বৌদ্ধ ছিল, আচ্ছা তারা দেশ। আচ্ছা, আপনি জানতেন আপনার কাছে আপনি বাংলাদেশ থেকে? হুম হুম হ্যাঁ, হুম। কি কি ডকুমেন্টস আছে আপনার কাছে? আধার কার্ড, রেশন কার্ড, আর এই স্বাস্থ্যসাথী কার্ড, আর লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মী ভাণ্ডার। কত পেতেন লক্ষ্মীর ভান্ডারে? 1000 টাকা করে হয়েছে। লক্ষ্মীর ভান্ডার আপনাকে কে করে দিল? দিদি। হ্যাঁ, দিদি কোন দিদি? মমতা। আর আপনার এলাকার কোন নেতা করে দিল? আমার এলাকায় সরকার লোক করেছে, জমা দিয়েছি, সরকার থেকে করে দিয়েছে। কত বছর হয়েছে আপনি এই দেশে এসেছেন? 30-35, আমি ছোটোবেলার থেকে এসে। হ্যাঁ, ছোটোবেলার থেকে না। তাহলে আবার বাংলাদেশে যাচ্ছেন কেন? যাবো না, আমাদের এখানে রাখবে না। আচ্ছা, ওখানে সে বাড়ি এলা রাখছে না, বাড়ি মেম্বার ওরা সব চাপ দিচ্ছে যে মা বাবা 2 সালের নিজ দেখাও, আর নাহলে বাংলাদেশের লোক বাংলাদেশ চলে যাও, এরকম বলতে। আচ্ছা, এবার আমি পরিচয় করিয়ে দিই গেস্টদের সঙ্গে, যারা আজকের এই অনুষ্ঠানে কথা বলবেন, আলোচনা করবেন, এসব বিষয় নিয়ে আপনারা শুনবেন। আর সঙ্গে আমার প্রডিউসার সোম দত্তকে আমি এটাও অনুরোধ করব যে কেন তারা ফিরে যাচ্ছেন, গতকালকের কিছু বক্তব্য আছে সেটাও আপনাদের জন্য রেডি রাখতে। আমি ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে আমি তারপর সেটা ফেরাবো। হঠাৎ করে কেন মনে হচ্ছে দিদি তো তাদের সোনায় সোহাগা করে রেখেছিলেন, দিদি তো তাদের অনেক দিয়েছিলেন। এবার আপনি প্রশ্ন করবেন না যে কেন তৃণমূল দিয়েছিলেন, তার উত্তর আমি দিতে পারবো না, আমার অনুষ্ঠানে উপস্থিত থাকা চার্লস নন্দী দিতে পারবেন কিনা আমি জানি না, শক্তি মৈত্র তিনিও পারবেন কিনা জানি না, সৌরভদা দিতে পারেন, কারণ উনি তৃণমূল কংগ্রেস সমর্থন করে এসছেন এতদিন ধরে। সৌরভদা দিতে পারেন যে কেন দিদি তাদেরকে মাথায় হাত বুলিয়ে, কেন তৃণমূলের মুজিবার মেম্বার, নাম মুজিবার মেম্বার, বুঝতে পারছেন, মানে পঞ্চায়েত মেম্বার আর কি, নামটা হচ্ছে মুজিবার মেম্বার। কেন মুজিবার মেম্বাররা তাদেরকে লালন পালন করতেন, কেন তোয়াজ তোষামত করতেন? আপনিও তো জানতে চান না যে তৃণমূল কংগ্রেস, তাহলে কি তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিরোধী? আমি তো মানবো না যে সৌরভ দ্বারা রাষ্ট্রবিরোধী, তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিরোধী। তাহলে কেন তাদেরকে রাখা হয়েছিল, কি স্বার্থ ছিল সেখানে? আসুন জানবো। চার্লস নন্দী বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, আজকের অনুষ্ঠানে আলোচনায় থাকবেন। সঙ্গে শক্তি মৈত্র জাতীয় কংগ্রেসের প্রতিনিধি মুখপাত্র আজকে রয়েছেন, সঙ্গে সৌরভ প্রিয় দত্ত তৃণমূল সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন। যদিও সৌরভদা এই 4 তারিখের পর থেকে তৃণমূলের সেনাপতি তত্ত্বে বিশ্বাস করছেন না। ওনার কেমিক্যাল বিক্রিয়া হওয়ার পর উনি সেনাপতি তত্ত্ব থেকে বেরিয়ে এসছেন, উনি এখন দিদিকে মানছেন। যাই হোক, সৌরভদাও বলবেন যে কেন এদেরকে তোয়াজ তোষামত করা হয়েছিল। আসুন, আমি গতকাল কেন তারা চলে যাচ্ছেন চট করে একটু শোনাই, শোনানোর পর আমি সৌরভদার কাছে আসবো। আসুন শুনুন। কি কত বছর আগে গিয়েছিলে? বেশি না, মানে 5-6 বছর। 5-6 বছর আগে? কোনো কাগজপত্র আছে? নেই না? হ্যাঁ, এখন রিটার্ন সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন যে রিটার্ন যাচ্ছে লোকজন। দেখতেন কি কাজ করতে? বাসন মাজা কাজ করতে। বাসন মাজা কাজ করতে। কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। রঙের কাজ করতাম, ওই জঙ্গল সরকারের কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। কি যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছি, ওই
এই সরকার আর কি বলছে, দেশের মানুষ দেশে চলে যাও। এই সরকার বাইরের অনুপ্রবেশকারীদের থাকতে দিচ্ছে না। একটা কথা আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এটা শুভেন্দু অধিকারী বারবার করে প্রচারে বেরিয়ে বলতেন। সরকার থাকতে দিচ্ছে না, সেই কারণের জন্য আমরা বাইরে চলে যাচ্ছি। হাজার হাজার, আমি লাখ লাখ বলে বিভ্রান্ত করব না, হাজার হাজার মানুষ তারা হাকিমপুর বর্ডার, এই বর্ডার, সেই বর্ডার দিয়ে তারা সফট জোন থেকে বেরিয়ে যাচ্ছেন। কারণটা কি? সরকার অলরেডি হোল্ডিং সেন্টার তৈরি করে দিয়েছেন। সরকার পরিষ্কার বলে দিয়েছেন যে এবার থানায় রেখে আপনার কাপড়, আপনার চাল, আপনার ডাল, আপনার আনাজ, আপনার সবজি, আপনার তেল খাওয়াবো না, সরাসরি ধরো এবং ডিপোর্ট করো। অনুপ্রবেশকারী কারোর কাগজ নেই। আর যারা আপনি মনে করছেন যে এতে তো কাগজ নেই, আপনারা জানেননি যে সংখ্যক যাচ্ছে, দায়িত্ব নিয়ে এখানে বলছে, আমাদের ইন্টারনাল রিপোর্ট বলছে এর থেকে 3 গুণ মানুষ কাগজপত্র তৈরি করে এই রাজ্যে আছেন এখন। দে আর অল বাংলাদেশিস, অল অনুপ্রবেশকারী এই রাজ্যে আছেন। তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের প্যান কার্ড আছে, সব কিছু আছে। এই যারা যাচ্ছেন তারা 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর আগে এসছেন। এদের কাগজপত্র তৈরি করে দেওয়া এখনো হয়নি। 26-এ জিতলে মনে হয় হয়ে যেত এদের কাগজপত্র, তৃণমূল যদি জিতত। আসুন আমি একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে সৌরভ প্রিয়দের ক্ল্যারিফিকেশন দেবেন যে বারবার তো দল বলে এসছে যে কোনো অনুপ্রবেশ হয়নি, আর হলে তার দায় হচ্ছে বিএসএফ এর। তাহলে এরা দিনের পর দিন দিদির অনুপ্রেরণায় কি করে বেঁচে ছিল, এখানে কি করে ছিল তারা? আসুন একটা বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকবেন। সৌরভ দা, বিজেপি প্রচারে বলতেন বারবার করে যে এই রাজ্যের ডেমোগ্রাফি নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা 4 তারিখ বিকেল 3 তারিখ বিকেল পর্যন্ত সেটা মানেননি। 3রা মে 2026 বিজেপি একটা কথা প্রচারে বারবার করে বলতো যে পশ্চিম বাংলা বাংলাদেশ হতে আর বেশি সময় লাগবে না। বিজেপির কথা বাদ দিলাম, সত্যি যদি এরকম চলতে থাকতো, টানা চলতে থাকতো আরো 5 বছর, আরো 10 বছর, কারণ আপনাদের প্ল্যানিং ছিল তো যে 2050 পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, তাহলে তো সত্যি পশ্চিমবঙ্গ দাদা বাংলাদেশ হয়ে যেত। আপনার কি মনে হয়? প্রথম কথা যে আমার কোনো বক্তব্য অতীতের, দীর্ঘদিন ধরে এই চ্যানেলে আসছি এবং আমার ফেসবুক, তুমি কোথাও দেখবে না যে আমি কোনোদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুবরাজ তত্ত্বে বিশ্বাসী, কোনোদিনই ছিলাম না। আমি বরাবরই মমতা তত্ত্বেই বিশ্বাসী ছিলাম এবং কোনোদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি যুবরাজ বলে এটা আমি মানতাম না। যারা বলতো যুবরাজ বস তারা বলতে পারবে, আমি কোনোদিন বলতাম না। কারণ আমরা ছাত্র পরিষদ করে আসা ছেলে, 90 দশকের রাজনীতি, এই শক্তি মিত্র পাশে আছে, তার সঙ্গে রাজনীতি করে এসেছি। ফলে কোনো যুবরাজের নিচে আমরা রাজনীতি করিনি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে রাজনীতি করেছি। বললে যে হঠাৎ করে হয়েছে না, হঠাৎ করে না, আমি বরাবরই মমতা তত্ত্বে বিশ্বাসী, কোনো অভিষেক তত্ত্বে বিশ্বাসী না, আজও তাই, আজকেও সে একই কথা বলবো। অভিষেকের বিরোধিতা করতে আমি না, অভিষেকের বিরোধিতা করা না, আমি বিরোধিতা করবো। তাহলে আমার মনে হয় প্রোগ্রাম ছেড়ে উঠে যাওয়া উচিত। আমি বলছি যে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী যদি রাজনীতি করার অধিকার থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু যুবরাজ তত্ত্বের বিশ্বাসী অধিকার আমি কেড়ে নেওয়ার আমি সেটা বলছি না। কিন্তু অভিষেকের কথা যে তুমি মানে বলতে না বা তার প্রশংসা করতে না, বা অভিষেককে এখানে প্রোগ্রামে বসে তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে কথা বলতে, সেরকমটা কখনোই হয় না। যাই হোক, না ঠিক আছে, ছেড়ে দাও, অন্য দল করে না যে তার, সেটা আমি বলবো। অনেক কিছু বলা যায় না, কারণ তখন অনেক চাপ ছিল, যাক সেইগুলো বললাম না। 2 নম্বর কথা হচ্ছে, আমি তোমাকে এমনি বলি, শুভেন্দু বাবু যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন মোস্ট প্রবাবলি 2020 সালে। তাহলে 2011 থেকে 2020 সাল পর্যন্ত শুভেন্দুবাবু এই তৃণমূল কংগ্রেসের সরকারের একজন গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী ছিলেন এবং তিনি সংগঠনের বিভিন্ন ব্যাপারে তৃণমূল কংগ্রেসকে অনেকভাবে সাহায্য করেছেন এবং লড়াই করেছেন। তাহলে এই 2020 সাল পর্যন্ত অনুপ্রবেশ ঘটেছে, তোমাদের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে অনুপ্রবেশ ঘটেছে। এবং অনেকে বলছে আমরা 30 বছর আছি, 25 বছর আছি, 15 বছর আছি, 12 বছর আছি, এইভাবে অনেকে সেটা বলছে যে তারা অনুপ্রবেশ করেছে। এবং তখন আমরা শুভেন্দুবাবুকে দেখেছি বলতে, এই কথাটাই বলতে দেখেছি যে যেভাবে করে এটা বিএসএফের দোষ। শুভেন্দুবাবু বলতেন বিএসএফ ওখানে কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবে নাকি, এটা তো আটকাবে কেন্দ্রীয় সরকার। এই বক্তব্যটা তখন শুভেন্দুবাবুর ছিল। আমরাও আন্দোলন করতে করতে শুভেন্দুবাবুর সঙ্গে বলতাম যে আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই ধরনের বার্তা চাপালে হবে না, এটা কেন্দ্রীয় সরকারের কাজ, কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। শুভেন্দুবাবু 6 বছর হয়েছে তিনি বিজেপি যোগদান করেছেন এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই 6টা বছর
বছর আজকে তার মনে হয়েছে অনুপ্রবেশ ঘটেছে। অনুপ্রবেশ তো বামফ্রন্ট আমলেও হয়েছে, অনুপ্রবেশ তো কংগ্রেস আমলেও হয়েছে, অনুপ্রবেশ তো এখনও আসাম, ত্রিপুরা, ইউপি বিভিন্ন জায়গায় হয়েছে। আমি বলছি শুধু কি এটা বাংলার সমস্যা? না, এটা সমগ্র ভারতবর্ষের সমস্যা। এবং এই অনুপ্রবেশকারীরা যাতে ওখান থেকে ঢুকতে না পারে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেটা কেন্দ্রীয় সরকার যদি নেয়, সেটা রাজ্য সরকারকে অবশ্যই সহযোগিতা করা উচিত। আমি মনে করি ভারতবর্ষটা লুটে খাওয়ার দেশ নয়, ভারতবর্ষটা শুধুমাত্র ভারতীয়দের থাকারই দেশ। এটা আমার ব্যক্তিগত মত। একদম একদম, মানে সরকার জানতেন না, এটা বাম আমলের দোষ। আর হচ্ছে দোষ দিচ্ছি না, না না এটা হয়ে আসছে। দাঁড়ো দাদা, একটু আমাকে একটু লাস্ট তোমার কথার যে সিনপসিস তাকে ব্রিফ করতে দাও। মানে এটা হচ্ছে বাম আমলের দোষ, অনুপ্রবেশ হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে শুভেন্দু অধিকারীর দোষ। কেন উনি থেকে কিছু বলেননি? আমি তৃণমূলে থাকার সময় 2011 সাল থেকে আজকে 2020 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তখন তো শুভেন্দু বাবু এই কথাটা বলেছেন যে অনুপ্রবেশের সমস্যাটা বিএসএফ সামলাবে। কেন অনুপ্রবেশের সমস্যার জন্য তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে? এটা শুভেন্দু বাবু তৃণমূলে থাকার সময় বলেছে। উনি কি অন্যায় কথা বলেছে? আচ্ছা বেশ, তার মানে ঠিক আছে। চার্লস নন্দী কি বলবেন? আমি প্রথমেই ওনার একটা কথার উত্তর দিয়ে শুরু করি, যে উনি বললেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়নি এটসেট্রা। আরে আপনি ভুল করছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে যখন সিপিএম ক্ষমতায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের জন্য যেহেতু বাংলাদেশ থেকে তাড়াতে হবে এই জন্য উনি কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পার্লামেন্টে। ভুলে গেলে চলবে না। এখন আপনি কি শুভেন্দু 2005 সালের কথা। হ্যাঁ, এবার আছে আসল জায়গায়। এসআইআর নিয়ে আজকে সুপ্রিম কোর্ট যা বলেছে তাতে পরিষ্কার বলেছে এসআইআর এর পুরো প্রসেসটা সাংবিধানিক, এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এসআইআর নিয়ে যেটা হয়েছে, যেটা ইলেকশন কমিশন করেছে, ঠিক কাজ করেছে। তা আমি প্রথমেই বলবো যে আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যা বলেছে তার জন্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো ছেনো মাস্তান এবং প্যারাসুট থেকে নেমে আসা নেতা, কার্বাইড দিয়ে পাকানো নেতা, তাদের সবাইকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। তার কারণ এসআইআর কি বলেছেন একটু শোনাই। এসআইআর নিয়ে যখন চার্লসদা মনে করিয়ে দিলেন আমায় প্রসঙ্গক্রমে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কি বলতেন এসআইআর নিয়ে? আসুন দুজনেরই বক্তব্যের ছোট্ট অংশ, পুরো তো শোনানো যায় না, পুরো শোনাতে গেলে সারা রাত কেটে যাবে। কি বলেছেন শুনি। দেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোর্টের বাইরে, কোর্টের ভিতরে উভয়ই লড়াই করব। আমরা পার্লামেন্টেও লড়াই করেছি, ডিসকাশন চেয়েছি, বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি। আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি। তবে গত পরশুদিন বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা খেয়েছে, যেখানে 12তম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, 12 ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে, আপনি বাধ্য। এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে। কোথাও না কোথাও চার্লসদা মনে হচ্ছে এরা প্রতি মুহূর্তে এই অনুপ্রবেশকারীদেরকে সঙ্গে চেয়েছে। মনে রাখতে হবে যে এরা অনুপ্রবেশকারীদের ভোটেই জিতে এসেছে এতদিন। অতএব এরা অনুপ্রবেশকারীদের যে করেও রাখতে এসেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে, যাতে এরা আবার ক্ষমতায় আসতে পারে। তখন দেখুন, একটা কথা মনে রাখতে হবে যে এরা এসআইআর সংক্রান্ত যা যা বিষয় আজ অবধি পশ্চিমবঙ্গের মানুষের সামনে বলেছেন, প্রতিটি বিষয়ে ওরা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গাছে বেঁধে রাখতে, প্রথম যাকে নাম দিল যে এসআইআর এর, শুধু তাই নয়, এসআইআর নিয়ে ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা চালাতে পারেন। উনি বলেছিলেন ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ থেকে যে যদি একটি সম্প্রদায় একজোট হয় তাহলে আরেকটি সম্প্রদায়কে সাফ করতে 1 সেকেন্ড লাগবে। এরা এসআইআর এর সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলেছিল। এসআইআর এর সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলে এখানে একটা অশান্তির আগুন, এখানে একটা কমিউনাল ক্ল্যাশ লাগানোর চেষ্টা করেছিল। পরিষ্কার এটা বোঝানোর চেষ্টা হয়েছিল বিজেপি বাংলা বিরোধী। একদম।
আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে এসআইআর করার অধিকার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আছে, এসআইআর করার অধিকার সংবিধানে তাদের দেওয়া হয়েছে, এবং এসআইআর এর মাধ্যমে প্রয়োজনে যারা বাংলাদেশি তাদের নাম কাটার অধিকারও আছে। এবং সুপ্রিম কোর্ট আজকে দাদা এটাও বলেছেন যে এই প্রক্রিয়া তার আগামী দিনেও চালাবে, অবশ্যই চালাবে, কেন চালাবে না, অসুবিধা কিছু নেই। তো আমাদের তো যেটা অমিত শাহ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন থেকে বলে এসছেন যে আমাদের অনুপ্রবেশকারী নিয়ে একটা পরিষ্কার পলিসি আছে, দ্যাট ইজ ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। দাদা একটা কথা বলবেন আমায় চার্লস দা, এই যে অনুপ্রবেশকারীদের রাখা বা রেখে দেওয়া তো রাজনৈতিক উদ্দেশ্য ভোট পাওয়া আপনি বললেন, কিন্তু মানে আমি আপনাকে জানতে চাইছি যে ন্যাশনাল থ্রেট যে অ্যাঙ্গেলটা, যে পারসেপশনটা আপনারা বলছেন, কোন অবধি সেটা ভয়াবহ ছিল এটা? না দেখুন, যদি এদেরকে বার করা না যায়। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে যুদ্ধ, এটা ইট ইজ নট জাস্ট পলিটিক্যাল ব্যাটল, তার চাইতেও বেশি। আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে যে টু সেভ ইন্ডিয়া উই হ্যাভ টু উইন বেঙ্গল। যেভাবে এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছিল, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সেফটি সিকিউরিটি, পশ্চিমবঙ্গের সেফটি সিকিউরিটি রক্ষার স্বার্থে আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসাটা জরুরি ছিল। না কিন্তু আপনি কি মনে করেন যে এই যে কাগজ, এদের কারোর কাগজ নেই মোটামুটি ভাবে, কিন্তু তাও এরা লক্ষ্মীর ভান্ডার কি করে পেতেন আমি জানি না, কিন্তু এই যে কাগজ যাদের তৈরি হয়ে গেছে, ফেক প্যান কার্ড, ফেক আধার কার্ড, ভোটার কার্ড করে তো বহু মানুষ আছেন এখন, তাদের ক্ষেত্রে কি হবে তাহলে? তারা ডিপোর্টেড হয়ে যাবে, অসুবিধা কোথায় আছে? তাদের তো প্রমাণ করতে হবে তারা এখানে ভারতীয়। যার কাছে ফেক প্যান কার্ড, যার কাছে ফেক আধার কার্ড, যার কাছে ফেক ভোটার কার্ড, দে আর নট ভারতীয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তা এটা কি ধরা পড়েছে এসআইআর এর সময়? মানে তারা কি এবার ভোট দিতে পারেননি সেরকম? দেখুন, এসআইআর এর সময় কি ধরা পড়েছে কি পড়েনি সেটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলতে পারবে। আমি তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি না, ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা। আচ্ছা, আপনি কি মনে করেন যারা এবার ভোট দিয়েছে, এছাড়াও প্রচুর নন ভোটার তারা এখনো পশ্চিমবঙ্গে বাস করছে? অবশ্যই আছে তারা, যার জন্য দেখলেন না মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছে যারা নন ভোটার, যারা ভারতীয় নয়, তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না। আচ্ছা, মানে তাদেরকেও আস্তে আস্তে ডিপোর্ট করা হবে, এবং এখানে উইলিংলি যদি তারা নিজের ইচ্ছায় যদি না চলে যান, সরকার কিন্তু কড়া থেকে কড়া পদক্ষেপ নেবে। গতকাল শুভেন্দু অধিকারী যা বলেছিলেন সেটা আমি আপনাদের শোনাবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে শক্তিদার কাছে যাওয়ার আগে। সঙ্গে থাকবেন। ছবি আমরা দেখতে পাচ্ছি, এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে চিত্র পরিচালক অনিক দত্তের মৃত্যু হয়েছে, তার শোক সন্তপ্ত পরিবার এবং আরও অনেক ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। আমি চলে যাব সরাসরি রাজা শাহ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী এসছেন, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো রাজা। একটা যুগের পরিসমাপ্তি ঘটতে দেবাশিস তোমায় বলি যে পরিচালক অনিক দত্ত তার প্রয়াণ ঘটেছে আজকে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে এসেছিলেন হাসপাতালে। মর্গের সামনে তার দেহ সাহিত্য রাখা ছিল, অনিক দত্তর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন চললেন শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে তোমাকে বলি যে বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিধায়ক ইন্দ্রনীল খাঁ তারা প্রত্যেক উপস্থিত ছিলেন। একই সঙ্গে সিপিআইএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, বিদিশা চক্রবর্তী, উষসী চক্রবর্তী তারাও উপস্থিত ছিলেন। ফলত তারা প্রত্যেকে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে সামাজিক মাধ্যমে পোস্ট করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, এবং আজকে তিনি এখানে মাল্যদান করবার পর তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। বেশ, ধন্যবাদ রাজা। আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম, অত্যন্ত দুঃখের খবর, যেটা আমাদের রাজা প্রতিনিধি বলছিলেন যে একটা যুগের অবসান। অনিক দত্তের একাধিক চলচ্চিত্র যেগুলো আপনারা ভিড় করে প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন, পরিচালক অন্য ধাঁচের অন্য ভাবনার মানুষ ছিলেন। আজকে অনিক দত্ত ছেড়ে চলে গিয়েছেন, দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবার এবং যারা তার অনুগামী রয়েছেন তাদের পাশে আমরা সমব্যাধী, তাদের সাথে সঙ্গে এসএসকেএম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এবং তাদের সঙ্গে ছিলেন, শেষ শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন। ফিরে আসবো, আমি শক্তিদার কাছে যাব। আজকের টপিকে আবার আমরা ফিরে আসি। শক্তিদা, এই যে অনুপ্রবেশ কত বড়, কারণ শক্তিদা আপনি যে জেলায় থাকেন এটাও কিন্তু বাংলাদেশের একটা সীমান্তবর্তী জেলা, এবং এই যে যারা অনুপ্রবেশকারীদের আমরা গতকাল থেকে প্রায় 10-15 জনের আমরা বক্তব্য নিয়েছি, তারা দাদা প্রত্যেকেই, কেউ দমদম, কেউ বারাসাত, কেউ নিউ ব্যারাকপুর, কেউ বিশরপাড়া কোদালিয়া, কেউ সল্টলেকের কিছু অংশ, এই সব এলাকা, এই টেরিটরিটা, কেউ রাজারহাট নিউ টাউন,
এই জায়গাটায় তারা বাস করতো, মানে একটা ভয়াবহ বাংলাদেশি প্রবণ এলাকা বলে আপনার এলাকাও তার মধ্যে পড়ছে, মানে আপনি যেখানকার অধিবাসী, আপনি যেখানকার বাসিন্দা দীর্ঘদিন ধরে। দেখো, অনুপ্রবেশ একটা দেশের সমস্যা। সেই অনুপ্রবেশকে বন্ধ করার জন্য যা যা করা দরকার সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনের পূর্ণ সহযোগিতায় সেটা হয়, করা হয়েছে। সেটা আমাদের প্রায় 600 কিলোমিটার আমাদের বেড়া দেওয়া হয়নি। ঠিক, সেই বেড়াটা দেওয়া হয়নি জমি অধিগ্রহণ করেনি নানা রকম বাজে অজুহাত দেখিয়ে। কারা করেনি দাদা? আমি এটা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় এটা করা হয়, মানে মমতা ব্যানার্জির নির্দেশে। তবে একটা কথা বলি, যে আজকে বারবার করে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বলা হচ্ছে। 2024 সালে যে নির্বাচনে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন তখন কিন্তু এসআইআর হয়নি। তাহলে আজকে সেই জায়গায় সারা ভারতবর্ষে তখন এসআইআরটা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশটাই শেষ কথা। আজকে নিটের যে প্রশ্নপত্র আজকে লিক হচ্ছে, তার জন্যে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে, আজকে সিবিএসসির যে প্রশ্নপত্রগুলো লিক হচ্ছে, তার জন্য যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী যারা আগামী দিনের স্বপ্ন দেখবে তাদের ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে, তার জন্য দায়ীকে। আর আরেকটা কথা বলি, আমি যে জেলায় থাকি, আমার জেলায় বর্ডার এরিয়া বনগাঁ, এদিকে আছে বসিরহাট, বাদুড়িয়া, পার্শ্ববর্তী জায়গা কৃষ্ণনগর, এইসব জায়গায় কিছু বর্ডার এরিয়া আছে। আজকে 2020 সাল পর্যন্ত আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি তদানীন্তন তৃণমূল সরকারের প্রায় প্রথম বা দ্বিতীয় স্তরের নেতা ছিলেন। আজকে তিনি যে অনুপ্রবেশকারী, একটা কথা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে সে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রীর টেবিলের ওপর। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অনুপ্রবেশটা একটা জাতীয় সমস্যা এবং অনুপ্রবেশ বন্ধ করতে হলে যা যা পদক্ষেপ নেওয়া দরকার। এটা তো আপনি একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন। আমি শক্তিদা আপনাকে জিজ্ঞেস করছি, গত সরকার, আপনার তো একটা অবজারভেশন আছে, ইউ আর এ পলিটিক্যাল লিডার, আমি আপনার অবজারভেশনে বলছি সরকার কতটা দায়ী এই অনুপ্রবেশী বাড়ানোর জন্য? গত এবারের ভোটটা কিন্তু মানে তৃণমূল সরকার না, এবারের ভোটটা কিন্তু শুধু মেরুকরণে হয়নি, টপ টু বটম একদম পাত থেকে মাথা পর্যন্ত দুর্নীতি। 2011 সালে যেমন বামফ্রন্টের দুর্নীতি টু সাম এক্সটেন্ট তামিলনাড়ুতেও মানুষ দেখেছে। না, তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবাংলার চিত্রটা কিন্তু সেই দুর্নীতি না, আমি আরো ভয়াবহ ইঙ্গিত দিচ্ছি। অনুপ্রবেশকারীরা ক্রমাগত যদি ঢুকতে থাকে, না অপরাধ প্রবণতা যেভাবে বেড়েছে বিভিন্ন জায়গায়। তুমি আমাকে বলো, জনগণনা সেন্সেক্সে পশ্চিম বাংলায় মুসলমান কত সম্প্রদায়ের মানুষ আর হিন্দুরা কত সম্প্রদায়ের মানুষ, এগুলো না জেনে বোঝা যাবে না, এগুলো না জেনে এখনো পশ্চিমবাংলায় 22 থেকে 26% মহামেডান, রেস্ট হচ্ছে হিন্দু। সেইখানে অনুপ্রবেশটা একটা সমস্যা এবং এর জন্য দায়ী তৃণমূল সরকার। এবং এটাও ঠিক যে পাত থেকে মাথা পর্যন্ত দুর্নীতি দেখে মানুষ মনে করেনি কংগ্রেস বা সিপিএম বা অন্য কোনো রাজনৈতিক দল অল্টারনেটিভ হতে পারে। তারা মনে করতেন না, মানে কংগ্রেস বা তৃণমূল ক্ষমতা আসলে আপনার অনুপ্রবেশকারীদের তাড়ানোর সাহস দেখাতেন? না, সেটা দেখাতাম কি না দেখাতাম সেটা ভবিষ্যৎ বলবো। ভবিষ্যৎ আপনাদের অতীত আছে তো, অতীত থেকে মানুষ তো জানে। অতীতে কি অনুপ্রবেশ হয়েছে 69-70-তে, হয়নি 70-71-এ যখন লড়াই হয়েছে, বাংলাদেশ হয়েছে। তার আগে 47 সালের দেশ স্বাধীন হওয়ার আগে ওপার থেকে আমার পূর্বপুরুষরা। স্বাধীনতার পরে ম্যাক্সিমাম টাইম আপনারা দিল্লিতে ছিলেন। আপনারা অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ জাতীয় কংগ্রেসের কোন দিন ছিল দাদা একটু বলুন। শোনো, 66 বলুন আমাকে সেটা। 47 সাল থেকে 1966 সাল প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হন অজয় মুখোপাধ্যায় যুক্ত ফ্রন্টে। তিনি রাজ্যের কথা বলছেন? হ্যাঁ, রাজ্যের কথা বলছি। আর তার পরবর্তীকালে 77 সালের পর 77 থেকে টানা 11 অবধি বামেরা থাকে, 33 বছর বামেরা ছিল। 11 থেকে এই 2000 মানে এই নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছিল। আমি যে কথাটা বলছি যে অনুপ্রবেশ ডেফিনিটলি আজকে
যারা উপার বাংলার লোক, যাদের এই যে তুমি বলছো যে জব কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত বিলংস করে তারা এই দেশে থেকে গেছেন, তাদেরকে তৃণমূলের কোনো দাদা বা দিদি এবং তৃণমূলের বহু অফিসে রেড করে চার্লস বাবু বলছেন যে তাদের ভোটের জন্য আনা হয়েছে, তাদের রীতিমতো তোষামত করা। তো আমি শক্তিদা আপনার থেকে জানতে চাইছি এই তোষামত কতটা ভয়াবহ ছিল? তোষামত সব সময় তোষামত এখন তো হচ্ছে না। হ্যাঁ, বিজেপির সময় তো তোষামত না না, শুভেন্দুবাবু যেটা বলছেন, শুভেন্দুবাবু ধোয়া তুলসী পাতা নন। আরে শুভেন্দুবাবু ছাড়ুন, আপনি বিজেপি সরকার বলুন। বিজেপি সরকার অধিকারীকে ছাড়ুন। কেন ছাড়বো? মুখ্যমন্ত্রী তো শেষ কথা। তা আপনি যে স্টেপগুলো দেখছেন, শেষ কথা, আপনি যে স্টেপগুলো দেখছেন এটা খারাপ মনে হচ্ছে? না, ডেফিনেটলি খারাপ সব ক্ষেত্রে নয়। ওই যে আজকেই দেখেছো যে অন্নপূর্ণা বান্ডার, কেন জানি না একটা অদ্ভুত অ্যালার্জি আপনাদের মধ্যে কাজ করে যে ভালো কাজকে রাজনীতি। একটা বাংলাদেশি ঢুকে আপনার এলাকায় রয়েছে, আপনার এলাকায় খাচ্ছে দাচ্ছে, আপনার রেভিনিউ। সেটা তো আমি প্রথম থেকেই বলছি যে আমার রেভিনিউ, আমার সমস্ত অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর আজকে আপনি নিজে স্ট্যাটিস্টিক দিলেন যে 600 কিলোমিটার আনপ্রোটেক্টেড বর্ডার রয়েছে, কেন দেওয়া হয়নি এটা আপনি প্রশ্ন করছেন? সেটা তো আমি বললাম। বিজেপির সময় 7টা চিঠি দেওয়া হয়েছে, বিজেপির আমলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 7বার চিঠি দিলে। কংগ্রেস কবার এই ব্যাপারে ভেবেছে? কংগ্রেস যখন ক্ষমতায় ছিল দিল্লিতে, চিঠি দিলেই দায়িত্ব শেষ। না না না, আরে বাবা, আপনারা দায়িত্ব শেষ বলবেন, আবার শক্তিদা বলবেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সব তো চলবে না। তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় রাজ্যের এখতিয়ার কতটা, কেন্দ্রের এখতিয়ার কতটা আপনি নিজে জানেন। তারপরেও গভর্নর রুল আছে, তারপরেও প্রেসিডেন্ট রুল আছে। আমি যদি মনে করি, কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে আমাকে ওখানে বেড়াতার দিতে হবে, মুখ্যমন্ত্রী সহযোগিতা করেননি ইন্টেনশনালি, এটা আমি ধরে নিচ্ছি। না সেটা বলুন, আপনাকে তো ওপেনলি বলতে হবে। ইন্টেনশনালি আমাদের ভারতের নিরাপত্তা নিয়ে কম্প্রোমাইজ করেছেন একটি নাম, গত সরকার, তৃণমূল সরকার, যার পরিচালনার দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার কথা। সেইখানে আপনার বলতে না কোনো কষ্ট নেই, সেইখানে কেন্দ্রীয় সরকারেরও ক্ষমতা ছিল, আর্টিকেল প্রভিশন ছিল, সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বাধা পড়ে না। আজকে হয়নি। শক্তিদা আসুই, আমি একটা বিরতির পর ফিরে এসে আবার চার্লস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভদা রয়েছেন, শক্তিদা রয়েছেন। তৃণমূলের বৈভব, ওই সীমান্তবর্তী এলাকার বৈভব দেখাবো। এবার বৈভব শুধুমাত্র খাটের তলায় বা বান্ধবীর খাটের তলায় নয়, এই বৈভব পৌঁছেছে পাট ক্ষেতের মধ্যে। পাট ক্ষেতীয় বৈভব আপনাদের দেখাবো আজকে, একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকবে। সীমান্তবর্তী এলাকার ছোট্ট শহর, নাম আপনারা জানেন বাদুড়িয়া, বনগা, বাঁদুড়িয়া, এই সমস্ত জায়গার নাম তো আপনারা শুনেইছেন। আর এই বাঁদুড়িয়ার পঞ্চায়েতের প্রধান অর্থাৎ চেয়ারম্যান ছিলেন হচ্ছে দীপঙ্কর ভট্টাচার্য। দেখুন, ওনাকেও রাজ্য সরকার বুঝতে পারে, ঠিক যেরকমভাবে অনুপ্রবেশ হয়েছে কিন্তু তৃণমূল সরকার বোঝেনি। তারা বারবার করে সামনে বলেছে যে যা হয়েছে, যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে, বিজেপি ফাউল করছে এবং মিস প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এগুলো বলেছে। ঠিক সেরকমভাবেই সেই সময় বিরোধী দলনেতা থাকা অবস্থায় শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছিলেন এই দীপঙ্কর ভট্টাচার্য তিনি কালপ্রিট। এই যে দীপঙ্করের ছবি যাচ্ছে, দীপঙ্কর ভট্টাচার্য তিনি কালপ্রিট। আসুন আপনাদেরকে একটা পুরনো রেকর্ডেড ভোট প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন, তখন তিনি রাজ্যের বিরোধী নেতা, বিরোধী দলনেতা, কি বলেছেন আসুন একবার শোনাই আপনাদের। নেতারাই ওদের কর্মীদেরকে সরাচ্ছে, পুলিশ লাগেনি। আমি বুঝলাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ये डर मुझे अच्छा लग रहा है। शाहजहां तो शुरू, लिटन, बादल मित्र, दीपंकर भट्टाचार्य, একই পরিণতি এদের হবে বলে গেলাম আমি। আপনারা সাহস নিয়ে গণতন্ত্র, বাক স্বাধীনতা আর এই লিটনের সমর্থনেই ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। উনি লিটনের হাত ধরে হাত তুলে জয় প্রার্থনা করেছিলেন, ঠিক যেমনভাবে জ্যোতিপ্রিয় মল্লিকেরও করেছিলেন হাবড়ার বারিপুরের মাঠে দাঁড়িয়ে। আর এই দীপঙ্কর ভট্টাচার্যের কাছ থেকে ক্যাশ 80 লক্ষ টাকা উদ্ধার শুধু নয়, আজকের একটা ছবি দেখাই, এই যে দেখছেন এগুলো হচ্ছে ক্যাশ 80 লক্ষ টাকা, গত পরশুদিন উদ্ধার হয়েছে। আর এরপর আজকে দেখা গেল
একেবারে পাট ক্ষেতের মধ্যে মাটিতে গর্ত করে, এই দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি, পাট ক্ষেতের মধ্যে মাটিতে গর্ত করে দুর্নীতির টাকা বস্তা বস্তা করে লুকিয়ে রাখা হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী এবং স্টেট পুলিশ তারা গিয়ে উদ্ধার করে, দেখুন কাঁধে দেখতে পাচ্ছেন বস্তা, এই প্রত্যেকটাই টাকার বস্তা। দেখুন এই সমস্ত জায়গায় টাকা রাখা রয়েছে এই বস্তাগুলোতে। ভাবতে পারছেন, টাকা রয়েছে, সোনা রয়েছে, আরও কিছু ভ্যালুয়েবলস রয়েছে, যেগুলো আমাদের কাছে লেটেস্ট আপডেট আসলে আমরা জানিয়ে দেব আপনাদেরকে। এবং এর জন্য টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। বাদুড়িয়া থানায় সেই টাকা গোনার কাজ চলছে, যেটা আমরা জানতে পারছি, এখনো পর্যন্ত চলছে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দীপঙ্কর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস, মানুষের সেবা, মানুষের স্বার্থ, মানুষের পাশে, এগিয়ে বাংলার প্রতীক। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাজ। তিনি পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান এলাকার দীপঙ্কর ভট্টাচার্য। ভাবতে পাচ্ছেন, কয়েকদিন আগে আপনারা একটা ছবি দেখেছিলেন না দিলীপ মণ্ডলের, আমাদের দক্ষিণ 24 পরগনার, তার প্যালেসটি একটু দেখাই। দিলীপ মণ্ডল আজকে গ্রেপ্তার হয়েছে পুরী থেকে। এই হচ্ছে দিলীপ মণ্ডলের গ্রেপ্তারি। তার বাড়ির ছবিটা একবার দেখাই, আপনাদের ভালো লাগবে দেখতে। দেখুন, মানুষের সাধের স্বপ্নের একটা জায়গা তো বাড়ি। আপনি না করতে পারেন, তৃণমূলের নেতারা করেছে, এটাও হিসাব মতো জনপ্রতিনিধি হিসাবে আপনাদের আনন্দ পাওয়ার উচিত। এই হচ্ছে দিলীপ মণ্ডলের বাড়ির ছবি। দেখুন, সেখানে সামনে বিরাট লন, বাগান, মানে বিরাট ব্যাপার। ভাবতে পারছেন, বাড়ি আমার দেখে মনে হচ্ছে কোনো বিরাট হোটেল। দিলীপ মণ্ডলের সুইমিং পুল, হ্যাঁ, দিলীপ মণ্ডলের বাগান, লন, কি দেখবেন আপনি। সৌরভদা, আবার আসি আপনার কাছে। আমি যাতে আপনি একটু ফ্রেশ ব্রেথ নিতে পারেন, সেই জন্য আমি মুর্শিদাবাদের কান্দির শান্তনুর বাড়িটা দেখালাম না। ওটা দেখলে আবার আপনার কষ্ট হবে যে একজন পুলিশ আধিকারিক এত টাকা কামিয়ে নিয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস। বিষয় হচ্ছে যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই দৃশ্য। মানে একটা সময় আসলে জানেন তো কি, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার বাড়ি কিন্তু বাড়েনি বলছি, গত 15 বছরে আপনার বাবা পৌরপ্রধান ছিলেন, সম্মানীয় শক্তিদা, তারও বাড়ির পরিসর বাড়েনি, সৌরভদাদের বাড়েনি না। এটা ঠিক, তৃণমূলের মধ্যে সবাই যে চোর তা তো নয় না। সেই কারণেই দলেও আমার উন্নতি হয়নি, দলে উন্নতি কারণ সেটাই সেভাবে ইনকাম করতে পারিনি। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে না এরা বিক্রি করেছে রীতিমতো। হাটে বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিক্রি করেছে। আমরা বহুবার দলের বিভিন্ন স্তরে এই কথা বলার চেষ্টা করেছি। শুধু বাদুড়িয়া নয়, দমদম থেকে বলো, উত্তর দমদম থেকে বলো, দলের একটা অংশে চোরের দাপট চলতে, এটা মানছো তাহলে? না, এটা তো আমি এর আগেও তুমি অনেক প্রোগ্রামে আমাকে বলেছো, আমি ঘুরিয়ে পেয়েছি এই কথাগুলো বলেছি। কারণ তখন যদি সরাসরি বলি, এক মিনিট, তখন যদি সরাসরি আমি বলি, আমি ওপেন মিডিয়াতে বলছি, মেবি মানে আমার একটা খুন হয়ে যেতাম, একদম আমি খুন হয়ে যেতাম। মানে কি ভয়াবহ বুঝুন, দলের রিপ্রেজেন্টেটিভ আমার মেয়ের বাবাকে হারাতো। একদম, কারণ হচ্ছে যে সিপিএম এর সেই ক্রিমিনালরা তারা তৃণমূলে এসে জনপ্রতিনিধি হয়েছে। তারা তো এইসব বোঝে না, তারা একদম স্টেট ফরওয়ার্ড, সৌরভকে মেরে দাও, কারণ আমার ইনকামে হাত পড়েছে। আমি ছোট্ট করে বলে দিই, এই বৈভবের জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পতন হয়েছে। তার মানে কি তৃণমূল কংগ্রেসের ভদ্রলোক নেই? ভদ্রলোক আছে, সৎলোক আছে। আমরা পেটে গামছা বেঁধে রাজনীতি করি। তুমি এটা বললে যে 15 বছর আগেও আমার বাড়ি যাচ্ছিল, আজকেও তাই আছে। আমার বাড়ি ওপেন দরজা, যে কেউ আজকে তো তাদের জন্য আমাদেরকে চোর শুনতে হচ্ছে, গালাগালি শুনতে হচ্ছে। একদম লজ্জার ছোট্ট করে একটু প্রতিক্রিয়া আমি নেব আপনার। দেখুন, আমি প্রথমে বলে রাখি যে এই অপার বৈভব, ভাবতে পারছেন, ভারতীয় জনতা পার্টির যে ফিলোসফি, আমরা আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে ফিলোসফি, ইন্টিগ্রাল হিউম্যানিজম, মানে একাত্ম মানববাদে বিশ্বাস করি। একাত্ম মানববাদটা কি? আমাদের সমাজে যে মানুষটি সবচেয়ে শেষের সারিতে বসে আছে, যে মানুষটি সবচেয়ে শোষিত, নিপীড়িত, তাদের কাছে সেবা পৌঁছে দেওয়া। আমরা সেই জন্যই পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার জন্য ক্ষমতা এসেছি, এবং আমরা আশা করি আপনাদের সবার আশীর্বাদে আমরা সেই সেবা করতে পারবো। শক্তিদা, এই চুরি বৈভব, জাস্ট ছোট্ট করে দুটো কথা। আমি তো প্রথমেই বলেছি যে এইবারের নির্বাচনটা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, এবং শুধু গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আরো পাওয়া যাবে সর্বক্ষেত্রে এই চুরি মানুষ এই চুরির ফল মানুষ দিয়েছেন, অহংকার এবং ঔদ্ধত্য। চল আজকে এখানে শেষ করি। আমি ধন্যবাদ জানাবো চার্লস বাবুকে, সঙ্গে সৌরভদা এবং শক্তিদাকে, সঙ্গে আপনাদেরও যারা এতক্ষণ অনুষ্ঠান ছিলেন। আর এখন সবচেয়ে বড় কথা, আমরা ভোটের পরে খুব চিন্তায় থাকতাম যে মিডিয়া কি দেখাবে। আশা করি নতুন সরকার আমাদের প্রচুর কন্টেন্ট দিচ্ছেন। আগামীকাল আল্লাহ বলে এরকম নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসবো, সঙ্গে থাকবেন।